দেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে। বাদ এশা তারাবির নামাজ, রাতে সেহেরি, কাল থেকে রোজা। মার্চের মধ্যেই দিতে হবে নির্বাচনী রোডম্যাপ, সালাউদ্দিন বললেন, না হলে সিদ্ধান্ত নেবে দলগুলো। হাসিনার বড় কয়েক মামলার প্রতিবেদন এ মাসেই, ১.৫ মাসে বিচার শুরুর আশা চিফ প্রসিকিউটরের। মিয়ানমার সীমান্তে কোনো ঝুঁকি নেই, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। ভারতকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি। সংবাদ সন্ধ্যা শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি সাফাত বিন ফরিদ। রমজান মাসের চাঁদ দেখা গেছে। বছর ঘুরে রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আবারও ফিরে এলো পবিত্র মাহে রমজান। শুরু হলো সংযম সাধনা, আত্মশুদ্ধি আর ত্যাগের মাস। বাদেশা দেশের মসজিদে মসজিদে তারাবির নামাজে সামিল হবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভোররাতে সেহরি খেয়ে রোজা রাখবেন তারা। ২রা মার্চ রোববার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। এই হিসাবে ২৭শে মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে কদর। ইসলাম ধর্মের ৫ স্তম্ভের মধ্যে অন্যতম হল রোজা বা সিয়াম সাধনা। ক্ষমা ও পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এই পবিত্র মাস ইবাদতের জন্য সর্বোত্তম মাস। সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে। এর সাথে সাথেই শুরু হলো মাহে রমজান। মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নির্দিষ্ট সময় পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে এই একটি মাস আত্মশুদ্ধির সাধনায় নিবেদিত থাকবেন। বহু ফজিলত ও পূর্ণময় বৈশিষ্ট্যে ভরা এ মাসটিতেই পবিত্র কুরআন নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মাস সম্পর্কে কোরআনে কারিমে স্পষ্ট করে বলেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই সেই রমাদান যে মাসে অবতীর্ণ হয়েছে কোরআনে কারিম। আর যে কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন হচ্ছে মানুষের জন্য হিদায়াত, পথ প্রদর্শক এবং হিদায়াতের সুস্পষ্ট প্রমাণ আর সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য বিধানকারী। রমজানের সিয়াম যারা পালন করবে এবং কিয়াম অর্থাৎ তারাবি যারা আদায় করবে, আল্লাহ তাদের অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলি, গুনাহ খাতাগুলি ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। রমজান মাসের প্রথম 10 দিন হলো রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত এবং শেষ 10 দিন নাজাতের। এ মাসেই রয়েছে সহস্র মাসের চেয়ে সেরা একটি রাত, লাইলাতুল কদর। রমজানের প্রথম দশক হচ্ছে রহমতের, আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা, মাঝের দশক মাগফিরাতের এবং শেষ দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির। অতএব আমরা আল্লাহর কাছে রহমত চাই, আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করি এবং একইভাবে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমরা জান্নাতে পৌঁছার জন্য আমরা চেষ্টা করব, সাধনা করে যাব এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগ এই রমজান মাসে আমাদের জন্য রেখে দিয়েছেন। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার শিক্ষাও দেয় পবিত্র রমজান। এই মাসটি আসলে পরে প্রত্যেকটি মানুষের কর্তব্য হচ্ছে চারপাশের মানুষ, সমাজের মানুষ সকলের প্রতি সহানুভূতিশীল হওয়া, সকলের প্রতি দরদি হওয়া, সকলের প্রতি উদার হওয়া, মানুষের প্রতি ভালোবাসা দেখানো, মানুষের কল্যাণ করার চিন্তা করা। ইসলামী চিন্তাবিদরা বলছেন, রমজান মাসে একটি ফরজ আমল অন্য সময়ের ৭০টি ফরজ আমলের সমান। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মার্চের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করলে রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণপরিষদের কথা যারা বলছেন তারা গণতন্ত্রের পথকে দীর্ঘায়িতের ষড়যন্ত্র করছেন বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। খালেদা জিয়াকে নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা হয় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে। ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন এনআরএফ আয়োজিত আলোচনায় খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও সংগ্রামের নানা দিক উঠে আসে। এ সময় নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা নিয়ে নিজের মতামত তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। আজকে অনেকে রাজনৈতিক দল করছেন, সমস্ত কিছু করছেন। আমি কালকে নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম, অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এই সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। দলটির উল্লেখিত সেকেন্ড রিপাবলিক ও নতুন সংবিধান প্রসঙ্গে
কঠোর সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এই নতুন বন্ধুদের বলতে চাই, সেকেন্ড রিপাবলিক, আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে? গণপরিষদ কেন বললেন আমরা বুঝলাম না। আমরা কি নতুন ভাবে একটা কোনো স্বাধীন রাষ্ট্র হয়েছি? রাষ্ট্র তো আমাদের স্বাধীন আছে, আমরা একটি সার্বভৌম স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র। যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনছে, হয় তারা বুঝে না অথবা বুঝে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার বিষয়ে সংশয় জানান সালাউদ্দিন আহমদ। বলেন, প্রধান উপদেষ্টা কেন এখনো স্পষ্ট কিছু বলছেন না। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রুটম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়া। অন্তর্বর্তী সরকারকে সালাউদ্দিন আহমদ বলেন, যদি সৎ উদ্দেশ্য থাকে তাহলে দ্রুত নির্বাচন দেন। যদি আপনারা কাউকে সময় দিতে চান, কাউকে অর্গানাইজ হতে দিতে চান, বা অন্য কোনো উদ্দেশ্য থাকে, সেটা অন্য কথা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিয়ানমার সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে, তবে কোনো ঝুঁকি নেই বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, যে কোনো অপ্রীতিকর ঘটনা রুখে দিতে প্রস্তুতি রয়েছে। আর বিজিবি মহাপরিচালক জানান, ভারত সীমান্তে হত্যার প্রতিবাদ জানিয়েছে ঢাকা। পদক্ষেপ না নিলে কঠোর জবাব দেয়া হবে। কক্সবাজারে এক অনুষ্ঠান শেষে তারা এসব কথা বলেন। কক্সবাজারের উখিয়ায় বিজিবি ব্যাটালিয়নের পতাকা উত্তোলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে উখিয়া ব্যাটালিয়ন, গার্ড পুলিশ ব্যাটালিয়ন এবং বিজিবি ডগ স্কোয়াড K9 ইউনিটের সমন্বয়ে গঠিত সুসজ্জিত প্যারেড প্রদর্শন করেন তিনি। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, মিয়ানমারে কয়েক বছর ধরে চলা সংঘাতের জেরে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনুপ্রবেশ, পণ্য চোরাচালান, মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসী তৎপরতা রোধে বিজিবিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এখন যে অবস্থায় আছে একেবারে পুরানো নিরাপদ আছে, এখানে কোনো সমস্যা নাই। এই এলাকাটা যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে, জনগণ যেন শান্তিতে থাকতে পারে এবং বর্ডারটা যেন নিরাপদ এবং শান্তিপূর্ণ থাকে, এই চেষ্টা আমরা করে যাব। বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত হত্যা ও আটক বন্ধে দিল্লিকে তাগাদা দিয়ে যাচ্ছে ঢাকা। প্রয়োজন হলে কঠোর হবে বিজিবি। ভারতীয় অনুপ্রবেশ যারা করে, তো তাদের প্রতিও তো আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি, সেটা কতটুকু আর করা যাবে? আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। এই মুহূর্তে দেশের কোনো সীমান্তে নিরাপত্তা ঝুঁকি নেই বলেও জানান তিনি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে দাবি করে রমজানে বিশেষ নিরাপত্তার আশ্বাস দিচ্ছে ডিবি। পুলিশ পরিচয়ে কেউ অপরাধে জড়ালে তা তাৎক্ষণিকভাবে জানানোর আহ্বানও তাদের। বলছে, ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি এখনও ইন্ধন দিচ্ছে নানা অপরাধে। দুপুরে রাজধানীর মিন্টো রোডে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। কাজগুলি করতেছি, তাদের আমি ঘুম হারাম করে দিব। বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি। পদত্যাগের দাবি ওঠার পর এভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকের ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর কিছুটা নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এবার রমজানকে সামনে রেখে বিশেষ পরিকল্পনা সাজাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুরো রমজান জুড়েই নগরবাসী স্বস্তিতে থাকবেন বলেও আশ্বস্ত করছেন এই ডিবি কর্মকর্তা। পবিত্র মাহে রমজানে নগরবাসী যেন নিরাপদে ইবাদত বন্দী করতে পারেন, সেই জন্য ডিবির কার্যক্রম আরও বেগবান করা হয়েছে। আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, নগরবাসী এ সময় অধিকতর নিরাপদ ও স্বস্তির পরিবেশে থাকবেন। সংবাদ সম্মেলনে ডিবির এই অতিরিক্ত কমিশনার আরও জানান, ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি এখনো সক্রিয়। সারা দেশেই নানা অপরাধে ইন্ধন যোগাচ্ছে তারা। আমাদের গোয়েন্দা প্রতিবেদন বলছে, চুরি, ছিনতাই, ডাকাতির সাথে যারা যুক্ত হচ্ছে তাদের বেশিরভাগের বয়স 15 থেকে 30-এর মধ্যে। এদের অনেকেই কিশোর গ্যাং। ধীরে ধীরে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে জানিয়ে ডিবি পরিচয়ে কেউ কোনো অপরাধে জড়ালে তা তাৎক্ষণিকভাবে জানানোর আহ্বানও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
চলতি মাসে শেখ হাসিনা সহ প্রধান কয়েকটি মামলা তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আশা করছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। প্রতিবেদন হাতে পেলে 1-1.5 মাসের মাথায় বিচার কাজ শুরু করা সম্ভব বলে জানান তিনি। দুপুরে সিলেট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। তিনি আরও বলেন, মামলায় আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। বিচার কাজে কোনো তাড়াহুড়ো নয়, কিন্তু অহেতুক বিলম্ব করে যাতে জনগণের আকাঙ্ক্ষা নষ্ট না হয় সেদিকে নজর থাকবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। শেখ হাসিনা সহ প্রধান কয়েকটা মামলার তদন্তের রিপোর্ট এই মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই আমরা পাবো বলে আশা করছি, এবং যদি আনুষ্ঠানিকভাবে এই তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই তাহলে আমরা তারপরে 1 মাস বা 1.5 মাসের মধ্যে আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। রমজানের শুরুতেই বাজারে তরল দুধের সংকট চরমে। বাজারে কয়েকদিন থেকেই মিলছে না তরল দুধের প্যাকেট। ভোক্তাদের অভিযোগ, রোজাকে পুঁজি করে বাড়তি মুনাফার চেষ্টা করছে বিপণন প্রতিষ্ঠানগুলো। তবে মিল্কভিটা চেয়ারম্যানের দাবি, সংকট সাময়িক, কয়েকদিনের মধ্যেই স্বাভাবিক হবে দুধের সরবরাহ। রোজা এলেই ভোগ্যপণ্যে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো যেন দেশের ব্যবসায়ীদের অঘোষিত নিয়ম। সরকারি নানা পদক্ষেপ সত্ত্বেও এবারও তার ব্যতিক্রম নেই। রোজার আগে বাজারে তরল দুধের সংকট চরমে। বাজারে তরল দুধ সরবরাহ করে হাতে গোনা কয়েকটি কোম্পানি। সরকারি প্রতিষ্ঠান মিলভিটার পাশাপাশি দুধ বিক্রি করে প্রাণ, আড়ং, আকিজের মতো বেসরকারি প্রতিষ্ঠান। খুচরা বিক্রেতারা বলছেন সব কোম্পানি সরবরাহ কমিয়েছে গত কয়েকদিন ধরে। দোকান থেকে দুধ না কিনেই ফিরতে হচ্ছে অনেক ভোক্তাকে। তাদের অভিযোগ, বাড়তি চাহিদাকে পুঁজি করে দাম বৃদ্ধির পায়তারা করছে কোম্পানিগুলো। তারা আমাদেরকে ডিসকাউন্ট দেওয়ার দরকার নাই, স্বাভাবিক মাসে যেভাবে বিক্রি করছে সেইভাবেই যদি বিক্রি করে তাইলেও এই দেশের মানুষ অন্তত শান্তিতে ইফতার করতে পারবে, রোজা রাখতে পারবে। দুধের জন্য আসছিলাম, এখন ওনারা তো বলতেছে দুধ নাই। দুধের কোম্পানি 4-5টা আছে, 4-5 জন, একজন যদি এটা চিন্তা করে ওরা 4-5 জনের সাথে আগে ওরা ডিল করে ওরা যদি মনে হয় যে হ্যাঁ এটা করা দরকার, তাহলে ওরা সিন্ডিকেট করে এটা দামটা বাড়ায় দেয়, না হলে একদম বন্ধ করে দেয় একদম। দুধের সংকটের কথা স্বীকার করছে সরকারি প্রতিষ্ঠান মিল্কভিটা। চেয়ারম্যানের দাবি, রোজার মাসে বাড়তি সরবরাহের প্রস্তুতির জন্য এই সরবরাহ কমানো হয়েছিল কয়েকদিন। দ্রুত পরিস্থিতির উন্নতি হবে, দাম বাড়বে না বলেও আশ্বাস দেন তিনি। অন্য সব কোম্পানির চেয়ে আমাদের দাম এখনো কম আছে, 10 টাকা করে কম আছে, এবং এটা আমরা বাড়াবো না। রমজানের আগে 1 সপ্তাহ আগে একটু কম ছিল বাজারে, জাস্ট টু প্রিপেয়ার আওয়ার মার্কেটিং টিম যে তারা যাতে সাফিসিয়েন্ট দুধ দিতে পারে। এখন ইনশাল্লাহ দুধ বেড়ে যাবে। ভোক্তা স্বার্থে অন্যান্য ভোগ্যপণ্যের পাশাপাশি তরল দুধের বাজারেও তদারকির পরামর্শ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার আগামী নির্বাচনের রোডম্যাপ দিয়েছে, কিন্তু বিএনপি নির্দিষ্ট তারিখ চাইছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, সরকার আগেই বলেছে স্বল্প সংস্কারের পর ডিসেম্বরে নির্বাচন দেয়া সম্ভব। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে সরকার। পিরোজপুরের ডিসি অফিসের মাধ্যমে 5টি বাস রিকুইজিশনে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নেই জানিয়ে তিনি বলেন, জুলাইয়ে হতাহতদের পরিবারের অনুরোধে ডিসি তাদের সহায়তা করেন। নিত্যপণ্যের মূল্য কিভাবে সহনীয় করা যায় তা নিয়ে সরকার কাজ করছে বলেও জানান প্রেস সচিব। নির্বাচনের রোডম্যাপ কিন্তু দেওয়া হয়েছে। বিএনপি যেটা চাচ্ছেন হয়তোবা যে এক্সাক্ট একটা ডেট চাচ্ছেন। ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলেছে যে নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে। পলিটিক্যাল পার্টি চান যদি আরো কিছু রিফর্ম হোক, হওয়ার পরে ইলেকশন, সেক্ষেত্রে আরো 3 মাস এটা দেরি হতে পারে। শরীয়তপুরে ডাকাতির চেষ্টার পর গণপিটুনিতে 2 ডাকাত নিহত ও আরও 6 জন গুরুতর আহত হয়েছে। ডাকাতদের গুলিতে 4 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন 9 জন। শুক্রবার রাতে মাদারীপুরে কীর্তিনাশা নদীতে ডাকাতির চেষ্টাকালে এলাকাবাসীর প্রতিরোধের জেরে 2 দফা সংঘর্ষ ঘটে। ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। শুক্রবার মধ্যরাতে মাদারীপুরের রাজারচর এলাকার কীর্তিনাশা নদীতে ডাকাতির চেষ্টা করে 8 ডাকাত সদস্য। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা তাদের বাধা দিলে ডাকাত সদস্যরা এলোপাথারি গুলি ছুড়ে স্পিডবোট নিয়ে পালিয়ে যায়। এ সময় 7 জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
নদীপথে ডাকাত সদস্যরা শরীয়তপুরের ডোমসার এলাকায় আসলে সেখানেও স্থানীয়দের বাধার মুখে পড়ে দ্বিতীয় দফায় গুলি ও হাতবোমা ছোড়ে তারা। সেখানেও 2 জন গুলিবিদ্ধ হয়। পরে ডাকাতদের গুলি ফুরিয়ে গেলে স্থানীয়রা তাদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। রাজাস্বরের ওদিকে ওরা ডাকাতি করতে গেছে, যাওয়ার পরে ওখানে গুলিমুলি করে ওরা রিটার্ন আসছে। আইয়া মুন্সিয়ারের ওই গোজায় আইসা ওরা আমার ওদিক দিয়ে ফোন দিছে যে আপনার আমাকে এখানে তো গুলিমুলি করে গেছে। স্পিড বোট নিয়ে ওই লনা করছে নৌকা দিয়া, আবার আসার পরে তখন স্পিড বোট ধরা পাইছে, একজন নদীর ফালদা ফেরে গেছে, তো এরা দইরা পিটাইছে, পরে 2 জনকে দইরা স্পিড বোট ভাঙচুর করছে পাবলিক। পুলিশ গুরুতর আহত অবস্থায় 7 ডাকাত সদস্যকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করে। বাকি 5 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। ডাকাতরা এক পর্যায়ে আমাদের মাদারীপুর থেকে শরীয়তপুরের ভিতরে আঙ্গারিয়া ব্রিজ হয়ে আঙ্গারিয়া খাল হয়ে ভিতরে ঢুকে যায় এবং এক পর্যায়ে স্থানীয় জনগণ তাদেরকে আটক করে এবং বিভিন্নভাবে তাদেরকে শারীরিকভাবে মারপিট করে। পাবলিক অ্যাসল্টের মাধ্যমে যে ডাকাতরা এসছে তার মধ্যে মোট 7 জন এসছে আমাদের হাসপাতালে চিকিৎসা নিতে আজকে রাতে। 7 জনের মধ্যে 5 জন আশঙ্কাজনক অবস্থায় আসছে, তাদেরকে প্রাইমারি চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদেরকে ঢাকায় রেফার করা হয়েছে। বাদ বাকিটা পরবর্তীতে কী সিদ্ধান্ত হয় পরে জানা যাবে। আর 2 জন অলরেডি আমরা তাদেরকে মৃত পেয়েছি। শরীয়তপুরের সাধারণ মানুষের ওপর গুলি বর্ষণের সময় এক ডাকাত সদস্য পালিয়ে যায়। সকালে পলাতক ডাকাত সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে কুমিল্লা ও পাবনাতে বেশ কয়েকটি গাড়িতে ডাকাতি হয়েছে। 14 গ্রামে ডাকাতির ঘটনার দায়িত্বে অবহেলার অভিযোগে মিয়াবাজার হাইওয়ে থানার ওসি জসিমউদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। ভোরে 14 গ্রামের ফাল্গুন কড়ায় এয়ারপোর্ট থেকে ফেরার পথে ডাকাতদের হাতে সর্বস্ব হারায় মালয়েশিয়া প্রবাসী বেলাল হোসেন। এ নিয়ে 48 ঘণ্টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 2টি ডাকাতির ঘটনা ঘটল। এছাড়াও মধ্যরাতে পাবনার সাঁথিয়ায় ছেঁচানিয়া সেতুর পাশের সড়কে গাছের গুঁড়ি ফেলে বেশ কয়েকটি বাস, ট্রাক, প্রাইভেট কার ও মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার পর অনেক গাড়ি চলে যাওয়ার কারণে মোট কতগুলো গাড়িতে ডাকাতি হয়েছে তা নিশ্চিত করা যায়নি। এত বড় একটা এলাকা তো কভার দেওয়া সম্ভব হয় না। ডাকাত দল আমরা একদিকে, ডাকাত দল আরেকদিকে ডাকাতি করেছে। আশেপাশের তথ্যপত্র নিচ্ছি, আমরা ইনশাল্লাহ দ্রুত ডাকাত দলদের শনাক্ত করে এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। মুরগি, ফিড, ডিম ও মুরগির বাচ্চাকে ঘিরে বাজারে গড়ে উঠেছে বিশাল অসাধু চক্র। এই চক্র গত 6 মাসে 960 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে দাবি পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএর। সংগঠনটির দাবি, পোল্ট্রি খাতে সরকারের নজরদারি না থাকায় এই অরাজকতা তৈরি হয়েছে। সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংগঠনটি। রোজার আগেই চড়া আমিষের অন্যতম অনুষঙ্গ মুরগির দাম। রাজধানীতে ব্রয়লার বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকায়, সোনালী মুরগি 320 থেকে 350 টাকা। বিক্রেতারা বলছেন, মুরগি কেনায় খরচ বেশি হওয়ায় বিক্রির দামও বাড়তি। ব্রয়লার গত সপ্তাহে যেতে এই সপ্তাহে বেশি, গত সপ্তাহে 180 টাকা বিক্রি করছি, এই সপ্তাহে 200 টাকা বিক্রি করছি। সোনালীও সেম বাড়তি। মুরগির বাচ্চার ক্ষেত্রেও কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে অসাধু ব্যবসায়ীরা। গেল বছরের 15 সেপ্টেম্বর সরকার মুরগির বাচ্চার দাম নির্ধারণ করে দেয় 30 থেকে 35 টাকা। এরপর অসাধু ব্যবসায়ীরা মুরগির বাচ্চার উৎপাদন কমিয়ে দেয়। পোল্ট্রি অ্যাসোসিয়েশনের তথ্য মতে কোম্পানিগুলো মুরগির বাচ্চা 70 থেকে 85 টাকা এবং কখনো কখনো 100 টাকার উপরে বিক্রি করছে। যেহেতু কখনো 40 টাকা নিচ্ছে, কখনো 20 টাকা নিচ্ছে, কখনো 30 টাকা নিচ্ছে, অতএব একটি বাচ্চা কিন্তু এখন তারা বেশি নিচ্ছে। সেই সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত 40 টাকার মতো বেশি নিচ্ছে। অতএব আমরা গড়ে 20 টাকা হিসাব ধরেছি। আমাদের 8 কোটি বাচ্চা উৎপাদন হয় পার মান্থ, সেখানে 160 কোটি টাকা দাঁড়ায় এবং গত 6 মাসে 960 কোটি টাকা। আমরা এটা জাস্ট হিসাব দিয়েছি এবং এটাকে সরকার তদন্ত করুক। সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে ঈদের পর ডিম ও মুরগির দাম আবারও বেড়ে যাওয়ার আশঙ্কা খাত সংশ্লিষ্টদের। তারা ঠিকই প্রফিট করতেছেন, আমাদের প্রান্তিক খামারের সংখ্যা কমে যাচ্ছে, এখন মুরগিগুলো বিক্রি করে দিচ্ছে। ঠিক ঈদ পরবর্তী সময় আপনারা দেখতে পারবেন ডিমের বাজার আবার অস্থির হয়ে যাবে, মুরগির বাজার আবার অস্থির হয়ে যাবে। সংবাদ সম্মেলনে সিন্ডিকেট নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং, ন্যায্য মূল্যে ফিড ও বাচ্চা সরবরাহ নিশ্চিত সহ 6 দফা দাবি জানায় পোল্ট্রি অ্যাসোসিয়েশন। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সংবাদ সন্ধ্যায়। আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।